গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। চলো তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে। সামনে প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে। প্রত্যেকটা অঙ্ক আমি করার আগে তোমরা করার চেষ্টা করবে প্রতিদিনের মতো। আমি যেভাবে বলে এসেছি যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন বোর্ডে আসা মাত্রই নিজে থেকে করার চেষ্টা করবে, এবং ক্লাসটা শুরু করার আগে তোমরা একবার প্রত্যেকে ক্লাসটাকে স্যার শেয়ার করে দেবে যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। চলো, প্রথম প্রশ্ন কি বলছে স্যার? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি দূরত্ব 3 ঘন্টায় যায়। অর্থাৎ স্রোতের অনুকূলে বলতে কি স্যার? এটা যদি আমার স্রোত থাকে, নদী, স্রোতটা এইদিকে বইছে, নৌকাটাও স্রোতের দিকে যাচ্ছে, তবে নৌকা যখন স্রোত যেদিকে বইবে সেই দিকে যাবে তখন সেটাকে আমরা কি বলবো স্যার? স্রোতের অনুকূলে। তবে স্রোতের অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে স্যার? ডিস্টেন্সটা, দূরত্বটা বলে দিয়েছে 12 কিলোমিটার যায়। সময় কত নিচ্ছে স্যার? 3 ঘন্টা। 3 ঘন্টাতে স্রোতের অনুকূলে যাচ্ছে স্যার কত? 12 কিলোমিটার। এবার কি বলছে? এবং ফিরে আসে 4 ঘন্টায়। এবার ফিরে আসছে, তাহলে দেখো এখান থেকে এটুকু গেল আমার 12 কিমি। 12 কিমি গিয়ে এবার ফিরে আসছে, তার মানে কতটা পথ আবার সে ফিরে আসবে? 12 কিমি। যেহেতু এখান থেকে এটি 12 ছিল, যাচ্ছে 12, ফিরে আসছে ততটুকু পথ, মানে 12 কিলোমিটারই ফিরে আসবে। ফিরে আসছে কত? 12 কিলোমিটার। এবার টাইমটা কত নিচ্ছে স্যার? টাইমটা নিচ্ছে বলছে 4 ঘন্টা। এখানে সময়টা বেশি নিচ্ছে, কেন নিচ্ছে? যেহেতু স্রোতের বিপরীতে ফিরে আসছে। অনুকূলে যাচ্ছিল, এবার প্রতিকূলে ফিরে আসছে। দেখো নৌকা যখন এই দিক থেকে এইদিকে গেল স্যার, স্রোতটাও আমার এইদিকে বইছিল, সেই জন্য অনুকূলে গেল। কিন্তু এখন নৌকা এখান থেকে এবার কি করছে? এইদিকে ফিরে আসছে, কিন্তু স্রোত তো স্যার এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে নৌকা কি করছে? স্রোতের প্রতিকূলে ফিরে আসছে, সেই জন্য অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে যখন নৌকাটা স্রোতের অনুকূলে যাবে স্যার, তখন আমাদের ফর্মুলা কি হয়ে যাবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে যখনই অনুকূলে যাবে, মনে রাখবে, যখনই নৌকা অনুকূলে যাবে স্যার কি হয়ে যাবে? নৌকার গতিবেগ, এন ফর নৌকা দিলাম, প্লাস নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হয়ে যাবে। যখনই নৌকাটা অনুকূলে যাবে, অর্থাৎ স্রোত আমার যেই দিকে বইছে সেদিকেই নৌকা যাচ্ছে, তখন গতিবেগটা স্যার হয়ে যাবে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। সবসময় মনে রাখবে, অনুকূলে হলে, আমি আর একবার বলে দিচ্ছি, রিপিট করছি, স্রোতের অনুকূলে বলতে গেলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, স্পিডটা, তাহলে হয়ে গেল এটা। দূরত্ব, কত দূরত্ব যাচ্ছে স্যার? 12 কিলোমিটার, 12 কিমি। টাইম কত লাগছে স্যার? 3 ঘন্টা, তাহলে বাই সময়। এখান থেকে কাটাকাটি করো, 3 4 12, তাহলে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমান কত পেয়ে গেলাম স্যার? 4 পেয়ে গেলাম। এটা আমরা পেয়ে গেলাম একটা। এবার যখন প্রতিকূলে ফিরে আসছে, তাহলে আবার লিখো স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো প্রতিকূলে যখন ফিরে আসবে তখন কি হয়ে যাবে? আমরা করে দেব নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা মাইনাস করে দেব। নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা মাইনাস, যখন প্রতিকূলে ফিরে আসবে। প্রতিকূলে, এখানে আমাকে বলেনি যে প্রতিকূলে ফিরে আসছে, কিন্তু দেখো স্রোতের অনুকূলে যাচ্ছে, আর যখন ফিরে আসবে তখন অবশ্যই সে প্রতিকূলে ফিরে আসবে, সেই জন্য আমাদের নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ হয়ে যাবে। ডিস্টেন্স কত আসছে স্যার? সেই 12 কিলোমিটারই। টাইম কত নিচ্ছে এবার? 4 ঘন্টা। তাহলে কাটাকাটি করো 3, তাহলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ কত হয়ে গেল? 3 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে পেলাম এন প্লাস এস, অর্থাৎ নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগের যোগফল 4, আর এখানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগটা কত পেলাম স্যার? 3। তাহলে এখানে তোমরা করে দিতে পারো এন প্লাস এস সমান 4 আর এন মাইনাস এস সমান 3। দুটোকে আমরা যোগ করব, যোগ যদি করে দিই কি হবে? প্লাস এস মাইনাস এস কেটে যাবে, তাহলে এন আর এন কত হয়ে যাবে? 2n ইকুয়াল টু 4 আর 3 7 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল স্যার? 7 হয়ে গেল। তাহলে এন এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো আমরা 7/2। তবে নৌকার গতিবেগটা স্যার কত ছিল? নৌকার গতিবেগটা আমরা পেয়ে গেলাম 7/2, অর্থাৎ 3.5 কিমি পার ঘন্টা। এবার বলেছে আমার স্রোতের গতিবেগটা কত হবে? তাহলে যে কোনো একটা সমীকরণে, হয় এটাতে না হয় এটাতে, তুমি এই নৌকার এন এর মানটা বসিয়ে দাও। তার মানে এটাই ধরো তুমি, এন প্লাস এস সমান কত আছে? 4। তাহলে এন এর মানটা 3.5 বসে দাও, 3.5 প্লাস এস সমান কত হয়ে গেল? 4। তাহলে এস এর ভ্যালুটা স্যার কত হয়ে যাবে? 3.5টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 থেকে 3.5 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 0.5 কিমি পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ স্যার কত পেয়ে গেলাম আমরা? 3.5 কিমি পার ঘন্টা। আর স্রোতের গতিবেগটা কত পেয়ে গেলাম আমরা? 0.5 কিমি পার ঘন্টা। এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে নৌকার এবং স্রোত, নৌকা অর্থাৎ বোট অ্যান্ড স্টিমটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে স্যার তোমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায়, তোমরা কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গ পুলিশ হোক, একটা প্রশ্ন অবশ্যই পাবে। আর সেই জন্য আমি মনে করেছি যে তোমাদের বোট অ্যান্ড স্টিমে যতগুলো টাইপ আছে, আমি বিশেষ একটা ক্লাসে
শুধু একটা পার্টিকুলার ক্লাসে তোমাদের পুরো নৌকা এবং স্রোতের কনসেপ্টটা ক্লিয়ার করে দেব, যেন তোমাদের সেই প্রশ্নটা মিস্টেক না হয়ে যায়, সেখান পরীক্ষা হলে গিয়ে এমন না হয় যে করে আসতে পারছো না। সেই জন্য আমি পুরো কনসেপ্ট তোমাদের নৌকা এবং স্রোতের কমপ্লিট করে দেবো একটা ক্লাসের। একটা ক্লাস করাবো শুধু নৌকা এবং স্রোতের উপরে। যারা ইন্টারেস্ট আছো ক্লাসটাতে তারা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। প্রত্যেকটা জিনিস আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে বলে দিচ্ছি যেন তোমাদের কোনো জায়গায় অসুবিধা না হয়। তাহলে দেখো তারপরে কি বলছে, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন। এক ব্যক্তি কি করছে, 12.5%, কত স্যার সুদের হারটা বলে দিয়েছে 12.5%, 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে, টাকা পি এর মানটা আমাকে বলেনি যে কত টাকা, অর্থাৎ মূলধন বলেনি যে কত টাকা ধার করেছে, বলছে যে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন 4 বছর পর। কত বছর স্যার? 4 বছর। তাহলে টাইম কত বলে দিয়েছে স্যার? 4 বছর। তাহলে 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি 1250 টাকা দেন। তাহলে 4 বছর পর তাকে মোট সুদ কত দিতে হচ্ছে স্যার? সুদ অর্থাৎ ইন্টারেস্ট আইটা দিতে হচ্ছে, সুদটা দিতে হচ্ছে 1250 টাকা। তাহলে বলছে যে তিনি ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ পি এর ভ্যালুটা কত। এই অঙ্কটা স্যার আমরা দুই রকম ভাবে করতে পারবো। তোমাদেরকে আগে আমি বেসিক থেকে বলে দিচ্ছি। বেসিক ফর্মুলা হচ্ছে আমরা কি জানি স্যার, ক্লাস 10-এ করেছি, সুদ সমান হয়ে যাবে মূলধন গুণিত অর্থাৎ পি টি, অর্থাৎ টি মানে কি সময়, পি টি আর অর্থাৎ সুদের হার বাই 100, তাই তো। আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা আমাদের প্রত্যেকের জানা ফর্মুলা। তাহলে দেখো সুদটা স্যার কত হচ্ছে, 4 বছর পরে তাকে দিতে হচ্ছে 1250। পি আমরা জানি না, মূলধনটা বার করব। পি মানে কি, প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, মূলধনটা আমাদেরকে বার করতে বলছে। টি কত দিয়েছে সময়টা, 4 বছর। আর কত বলেছে, 12.5% বাই 100। তাহলে দেখো এখানে দশমিক উঠাবো, তাহলে দশমিক তুলতে গেলে আমরা কি করে দিই, নিচে 1 আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, তাহলে 0। তাহলে 10 দ্বারা গুণ করে দেবো নিচে। তাহলে দেখো এবার এখানে দেখো 125 আর 125 কাটলো, 125 10-এ কত হয়ে গেল, 1250। এখানে 1250 পেলাম, 2 দ্বারা কাটো, 2 দ্বারা 4, 2 দ্বারা 5, এখানে 2 দ্বারা কাটো 5। তাহলে উপরে থাকলো কি স্যার, এখানে থাকলো 5 আর এখানে কি থাকলো, পি বাই নিচে কত, 100 আর 5 গুণ করলে 500। তাহলে পি, তাহলে 5-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1, তাহলে পি আর 1-এর গুণ করলে পি আর এটা গুণ করলে হয়ে যাবে আমাদের 2500। তার মানে পি অর্থাৎ মূলধনটা স্যার কত পেয়ে যাবো আমরা, 2500 টাকা। তার মানে সে কত টাকা ধার করেছিল স্যার, 2500 টাকা ধার করেছিল। এক তো আমরা এইভাবে বেসিকভাবে করতে পারি, আর একটা শর্টকাটে করার নিয়ম হচ্ছে স্যার, দেখে নাও আমাদেরকে কি বলেছে, 12.5%। কত স্যার রেটটা, 12.5% রেট বলেছে। 12.5% মানে হচ্ছে স্যার 1/8। 12.5%-এর ফ্র্যাকশন আমরা জানি 1/8। কিভাবে স্যার দেখে নাও, এখানে 12.5% মানে কি, পার্সেন্ট তুলতে গেলে আমরা 100 দ্বারা ভাগ করি, আর দশমিক তোলার জন্য নিচে কি করে দেবো, 10 দ্বারা ভাগ। তাহলে দেখো 12.5%, তাহলে দেখো এখানে 5 দ্বারা যদি কাটি আমি, তাহলে হয়ে যাবে কত, 5 2 10, 5 5 25, 5 2 10 আর 4 25-এ 100। তাহলে উপরে থাকলো কি স্যার, 1, উপরে থাকলো কত, 1 আর নিচে কত থাকলো, 4 2 8, তার মানে 1/8। কিভাবে পেলাম বলে দিলাম। তাহলে 12.5%-এর ফ্র্যাকশন স্যার কত, 1/8। এটা একেবারে তোমরা মনে রাখবে, কিন্তু প্রত্যেকে মনে রাখবে। তাহলে বার্ষিক সরল সুদের হার বলেছে, অর্থাৎ বছরে 8 টাকা যদি আমার মূলধন হয়, তাহলে 1 বছর পরে সুদ কত হবে স্যার, 1 টাকা। যদি 1 বছর পরে সুদটা আমার 1 টাকা হয়, তাহলে 4 বছর, সময় কত বলেছে, 4 বছর, তাহলে 4 বছরের সুদ কত হয়ে যাবে স্যার, 4 টাকা। কিন্তু আমাকে 4-এর মানটা বলেছে স্যার 1250 টাকা। দেখো 8 টাকার সুদ 1 বছরে কত হচ্ছে, 1 টাকা। তাহলে আমাকে বলেছে 4 বছর পর, অর্থাৎ 4 বছরের কথা বলেছে। তাহলে 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 4 বছরের সুদ কত হবে, 1 গুণিত 4, 4 টাকা। আর আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে 4 বছর পরে সুদ 1250 দিতে হচ্ছে। তাহলে 4-এর ভ্যালুটা যদি 1250 হয়, তাহলে 1-এর ভ্যালুটা কত হবে, 1250/4। তাহলে বলেছে যে মূলধন কত, অর্থাৎ সে কত টাকা ধার করেছিল। তাহলে দেখো আমরা এখানে কত পেয়েছিলাম, 8 টাকার সুদ, মানে 8 টাকা যদি ধারে নিয়ে থাকে তাহলে 1 টাকা সুদ দিতে হবে। তার মানে 8-এর মানটা বের করে নেব, 1250/4 গুণিত 8, 4 2 8, তাহলে 1250-কে 2 দ্বারা গুণ করলে 2500 পেয়ে যাবো আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার। তোমরা কিন্তু এগুলো এত কিছু না লিখে প্রশ্ন থেকে ডিরেক্টলি এইভাবে তোমরা একেবারে সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারতে। তাই দুটো মেথডই বলে দিলাম, প্রত্যেকে যার কাছে যেটা সহজ মনে হবে সেভাবে করবে স্যার অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে।
চলো স্যার প্রত্যেকে পড়বে, নেক্সট প্রশ্ন করার চেষ্টা করবে, প্রত্যেকে করার চেষ্টা করবে। কি বলছে, কত টাকার 60% 90 টাকার 83.13% সমান হবে। তাহলে আমাকে বলেছে কত টাকার, তাহলে কিভাবে করবো স্যার, আমি ধরে নেব যে এক্স টাকার, কত টাকার স্যার, এক্স টাকার, তাহলে বলেছে কত টাকার, এর কথাটা যেখানে আসছে তাহলে গুণ করে দাও। তাহলে আমি ধরে নিলাম এক্স টাকার 60% মানে কি স্যার, 60/100, তাহলে এক্স টাকার 60% 90 টাকার 83.13% সমান হবে। তাহলে 83.13% যদি ভাগ করি, তাহলে 83-কে 3 দ্বারা গুণ করো, দিয়ে 1 যোগ করো, তাহলে কত হয়ে যাবে স্যার, 250/3। আর এই পার্সেন্টেজ উঠালে নিচে 100 দ্বারা আমরা গুণ করি, তাহলে কত হয়ে যাবে স্যার, 250/100। তাহলে 90 টাকার 250/300 এর সমান হবে। তাহলে আমাকে প্রশ্নে বলেছে কত টাকার 60% 90 টাকার 83.13% এর সমান হবে। তাহলে আমি ধরে নিলাম যে এক্স টাকার 60%টা 90 টাকার 83.13% এর সমান হবে। তাহলে 83.13% সমান কত স্যার, আমরা পূর্ণ ভাঙবো, পূর্ণ ভেঙে যেটা পাবো পার্সেন্ট উঠিয়ে দিলে আমরা নিচে 100 দ্বারা গুণ করে দিব, তাহলে কত হয়ে যাবে, 250/300 এত এর সমান হবে। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্য গেল, 3 দ্বারা 3 ত্রিশে 90, 30 দ্বারা 2, 2 দ্বারা 125, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম স্যার কত, 125। মানে উত্তর কত হয়ে গেল স্যার, 125। তার মানে কত টাকার, 125 টাকা 60%টা হয়ে যাবে 90 টাকার 83.1/3% এর সমান। তাহলে আর একবার আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি যে 83.1/3%কে কিভাবে পূর্ণ ভাঙবে। 83-র সঙ্গে 3 গুণ করো, 3 তিরিকে 9, 3 8-এ 24, 249, আর উপরের একটা যোগ করব, নিচে বসবে 3, আর পার্সেন্ট ছিল পার্সেন্ট করো, তাহলে উপরে কত হয়ে গেল স্যার, 249, আর 1-এ 250/3। এবার পার্সেন্ট মানে কি জানি স্যার, আমরা পার্সেন্ট মানে জানি, পার্সেন্টটা যদি তুলে দিই, দেখো 10% মানে কি করছিলাম, 10/100, নিচে 100 বসাচ্ছিলাম, তাহলে নিচে পার্সেন্টটা তুলে নিচে 100 বসিয়ে দাও, তাহলে 3 গুণিত 100 হয়ে যাবে, তাহলে 250/300। এবার বুঝতে পেরেছো আশা করি, পুরো ডিটেলসে বলে দিলাম স্যার একেবারে জিরো থেকে। চলো পরের প্রশ্ন পড়বে। কি বলছে, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। আচ্ছা দেখো এখানে রাজধানী, আর ফর রাজধানী আর পি ফর পূর্বা দিলাম, তাহলে রাজধানী এবং পূর্বা এক্সপ্রেসের স্পিড অর্থাৎ বেগের অনুপাতটা কত স্যার, 4:3। তাহলে আমাকে বলছে পূর্বা এক্সপ্রেস যদি এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি যায়, পূর্বা এক্সপ্রেস অর্থাৎ পি, এই যে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায়, সময় কত বলেছে 4 ঘন্টায়, ডিস্টেন্স দূরত্ব কত বলেছে 72 কিমি যায়, তাহলে তবে ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে, অর্থাৎ রাজধানী এক্সপ্রেসের গতিটা আমাকে জিজ্ঞাসা করেছে। ঘন্টায় কত কিমি যাবে মানে কি, কিমি পার ঘন্টা, অর্থাৎ গতিবেগটা স্পিডটা আমাকে চেয়েছে কার, রাজধানী এক্সপ্রেসের। তাহলে দেখো পূর্বা এক্সপ্রেস আমার কি করছে স্যার, 4 ঘন্টাতে যাচ্ছে কত 72, তাহলে স্পিড সমান কি জানি স্যার আমরা, ডিস্টেন্স বাই টাইম। তার মানে দেখো স্পিডটা কত হয়ে যাবে, পূর্বার স্পিডটা হয়ে যাবে স্যার, ডিস্টেন্স কত যাচ্ছে 72 বাই কত ঘন্টা লাগছে 4, তাহলে কাটাকাটি করো, 4 18 72, তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা কত স্যার 18। পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা কত পেয়ে গেলাম স্যার এখান থেকে আমরা, 18 কিমি পার ঘন্টা। কিন্তু পূর্বা গতিবেগে পূর্বা ট্রেনের পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা কত এখানে বলেছে 3 ইউনিট, স্পিডটা কত বলে দিয়েছে 3 ইউনিট। তার মানে এই 3 কাকে বোঝাচ্ছে আমার, 18-কে। তার মানে 3-এর ভ্যালু যদি 18 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে 18/3। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতি কত ছিল 4, তাহলে 4-এর মানটা কত হবে 18/3 ইন্টু 4, তাহলে 3 6 18, 4 6 24 কিমি পার ঘন্টা। তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগটা কত হয়ে গেল স্যার, 24 কিমি পার ঘন্টা। আর একবার বলে দিচ্ছি দেখে নাও, দেখো রাজধানী এবং পূর্বা দুটো এক্সপ্রেস ট্রেনের আমার গতিবেগের অনুপাতটা বলে দিয়েছে 4:3, অর্থাৎ যদি রাজধানী এক্সপ্রেসের গতিবেগটা 4 হয় স্যার, 4 কিমি পার ঘন্টা হয়, তাহলে পূর্বা এক্সপ্রেসের গতিবেগটা হবে 3 কিমি পার ঘন্টা। এবার আমাকে বলে দিয়েছে যে পূর্বা এক্সপ্রেস ট্রেনটি 4 ঘন্টাতে 72 কিমি পথ যেতে পারবে। 4 ঘন্টাতে কত কিমি পথ যেতে পারবে 72 কিমি। তার মানে এখান থেকে দেখো স্পিড তাহলে কত হয়ে যাবে স্যার, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে গতিবেগটা কত হয়ে গেল, ডিস্টেন্স দূরত্ব কত যাচ্ছে 72, কত ঘন্টায় স্যার 4 ঘন্টায়, তাহলে 4 নিচে, তাহলে কত হয়ে যাবে কাটাকাটি করতে গেলে 18। তার মানে
এই পূর্বা ট্রেনের গতিবেগটা কত পেয়ে গেলাম আমরা 18 কিমি পার ঘন্টা, কিন্তু এখানে কত বলেছিল স্পিডটা পূর্বার 3, তার মানে 3 এর মানটা কত পেলাম 18। 3 এর মান যদি 18 হয়, একের মান এত, তাহলে রাজধানী এক্সপ্রেসের গতিবেগের মানটা কত ছিল স্যার 4, তাহলে 4 এর মানটা কত হয়ে যাবে ইন্টু 4, কাটাকাটি করতে গেলে আমরা 24 কিমি পার ঘন্টা পেয়ে যাবো অ্যান্সার। চলো স্যার পরের প্রশ্ন দেখবে, প্রত্যেকে করবে স্যার, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, একেবারে সহজ প্রশ্ন, আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে। কি বলছে, দুটি সংখ্যার গড় 9, দুটো সংখ্যা রয়েছে যাদের গড় হচ্ছে 9 এবং 3টি সংখ্যার গড় হচ্ছে 4। দুটি সংখ্যার গড় স্যার 9 এবং 3টি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে বলছে যে ওই 5টি সংখ্যার গড় কত। আচ্ছা, 2টি এবং 3টি সংখ্যার যে গড় আলাদা আলাদাভাবে দেওয়া ছিল তাদের কম্বাইন, অর্থাৎ একসঙ্গে 5টি সংখ্যার গড় কত হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, দুটি সংখ্যার গড় কত বলেছে স্যার 9, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হয়ে যাবে স্যার, সংখ্যা দুটির সমষ্টি হয়ে যাবে 2 গুণিত 9 সমান 18। আমি কি বলেছিলাম যে গড়কে যদি আমরা সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে, মোট পেয়ে যাব। তবে সংখ্যা কটা বলেছে, দুটি সংখ্যার গড় কত বলেছে 9, তার মানে মোট সংখ্যা কত হয়ে যাবে, সংখ্যা দুটির মোট হয়ে যাবে 9 গুণিত 2 সমান হয়ে যাবে 18। এবার কি বলেছে, তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তিনটি সংখ্যার গড় হচ্ছে 4, তাহলে সংখ্যা তিনটির সমষ্টি কত হয়ে যাবে স্যার 3 4 12, তার মানে সংখ্যা তিনটির সমষ্টি পেয়ে গেলাম 12। তাহলে বলেছে এই যে 2টা আর 3টা সংখ্যা ছিল, তাহলে এই 3টে সংখ্যার এখন গড় কত হবে, অর্থাৎ মোট 5টি সংখ্যার গড় একসঙ্গে কত হবে। তাহলে আমরা কি বের করছিলাম, গড় বের করার নিয়ম কি, সংখ্যাগুলির সমষ্টি, তাহলে সংখ্যা 2টি আর 3টি সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে স্যার 18 প্লাস 12 বাই মোট সংখ্যা, মোট কটা স্যার 2 আর 3-এ 5টি সংখ্যা, তাহলে 18 আর 12তে হয়ে গেল 30 আর নিচে হয়ে যাবে 5, তাহলে 5 6 30 সমান পেয়ে যাব 6। তারপরে আমাদের 5টি সংখ্যার গড় স্যার কত হয়ে গেল স্যার 6। সেজন্য মনে রাখবে যে সংখ্যা, কতগুলি সংখ্যা আছে বা কতগুলি ব্যক্তি আছে বা কতগুলি ছাত্র আছে, তাদের সংখ্যাটাকে যদি আমরা তাদের গড় দ্বারা গুণ করে দিই তাহলে পেয়ে যাব তাদের সমষ্টি, সংখ্যাগুলির সমষ্টি বা তাদের প্রাপ্ত নম্বরের সমষ্টি। আমার পরীক্ষার ক্ষেত্রেও বলে দিতে পারে যে 20 জন পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 20 করে, তাহলে তাদের মোট নম্বরটা কীভাবে বের করবো, 20 × 20 করে দিলে এইভাবে। তাহলে গড়ের সঙ্গে আমরা যদি মোট সংখ্যাটাকে গুণ করে দিই তাহলে পেয়ে যাব কি স্যার আমরা সমষ্টি। তাহলে সমষ্টি বের করে নিব। এবার যতগুলো আমার সংখ্যা থাকবে তাদের সমষ্টিকে যোগ করব, তাদের সমষ্টিগুলোর আবার যোগফল করব, তাহলে তাদের সমষ্টিগুলোর যোগফল, সংখ্যাগুলোর মোট যোগফল কত হয়ে যাবে 18 + 12 বাই মোট লোক সংখ্যা বা মোট সংখ্যা, তাহলে মোট সংখ্যা কত 5, তাহলে 5 দ্বারা আমরা ভাগ করে দিব, দিলে আমরা পেয়ে যাব গড়। চলো পরের প্রশ্নে স্যার, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে আমাকে জিজ্ঞাসা করেছে। সুদটা 136 টাকা হবে। একই রকম ভাবে এটাও বেসিক থেকে করা যাবে আর ট্রিক্স ধরেও করা যাবে, তোমরা প্রত্যেকে ট্রিক্স ধরে করবে, দেখি আমি দেখতে চাই যে কে কে করতে পারছো। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে স্যার তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের পরীক্ষাতে 2 থেকে 3টা প্রশ্ন আসবে 100%। লিখে নাও তোমরা যে সুদ থেকে স্যার 2 থেকে 3টা প্রশ্ন তোমরা দেখতে পাবে। ভাগ্য ভালো থাকলে প্রত্যেকটা তুমি সরল সুদ থেকে দেখতে পাবে, আর না হয় একটা চক্রবৃদ্ধি সুদ থেকে আসতে পারে। কারণ চক্রবৃদ্ধি সুদ আসলে তো আরও সহজ সরল সুদের চাইতেও, আমি তো তোমাদেরকে দেখিয়েছি আগের ক্লাসগুলোতে, আরও আমরা সুন্দর সুন্দর প্রশ্নের চক্রবৃদ্ধি সুদের প্র্যাকটিস করব। তাহলে দেখো বার্ষিক সুদের হারটা স্যার কত 8%। 8% বলতে কি স্যার 8/100, পার্সেন্টেজ উঠালে 8/100 করে দেবো, কাটাকাটি করো 4 দ্বারা, 4 2 8, 4 25 100, 4 25 100, তাহলে কত পেলাম 2/25, অর্থাৎ 25 টাকা যদি মূলধন হয় পি, এটা যদি আমার পি হয় মূলধন হয়, তাহলে 1 বছরের সুদ ইন্টারেস্টটা কত হচ্ছে 2। তাহলে আমাকে কত বছরের বলেছে স্যার, বলেছে 4 বছরের সুদ 136 টাকা হয়। তাহলে 1 বছরের সুদ যদি 2 টাকা হয় তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 × 2 সমান 8 টাকা। তার মানে সুদটা 4 বছরের সুদ কত পেয়ে গেলাম 8, আর প্রশ্নে আমাকে কি বলছে 8 এর মানটা 136 টাকা। 4 বছরের সুদ 136 টাকা যদি হয়, তাহলে 8 এর মানটা 136 পেয়ে গেলাম, তাহলে 1 এর মান কত হয়ে যাবে 136/8। তাহলে আমাকে বলছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার, অর্থাৎ কত টাকার মূলধন, এই যে কত টাকার মূলধনটা বের করতে বলেছে। মূলধন কত ধরেছিলাম 25 ইউনিট, তাহলে 25 এর মানটা কত হয়ে যাবে 136/8 × 25 করে দিলে স্যার কত হয়ে যাবে 8 × 1 = 8,
7 8 56, তাহলে 17 গুণিত 25 করলে কত হয়ে যাবে স্যার? 5 7 25 5 হাতে হলো 3 আর 8 17 2 34 আর 8 42 425 টাকা হয়ে যাবে স্যার আমাদের উত্তর। আরেকবার বলে দিচ্ছি, 8% সরল সুদের হারে কত টাকার সুদ 4 বছরে 136 টাকা হবে বলেছে। তার মানে 8% মানে কি স্যার? 8/100 কাটাকাটি করতে গেলে 2/25 আমরা পাবো। 2/25 কথার অর্থ কি স্যার? 25 টাকা যদি মূলধন হয় তাহলে 1 বছরে সুদ হবে, যেহেতু বার্ষিক সুদের হার এটা, তার মানে 1 বছরের আমরা হিসাব পাবো। 25 টাকা যদি মূলধন হয় তাহলে 2 টাকা হবে 1 বছরের সুদ। আমাকে সময় কত বলেছে? 4 বছরে, তাহলে 1 বছরের সুদ যদি 2 টাকা হয় 4 বছরে কত হবে? 4 গুণিত 2 সমান 8 টাকা। 8 টাকা পেয়ে গেলাম আমরা 4 বছরের সুদ, কিন্তু প্রশ্নে বলছে যে 4 বছরের সুদ 136, তার মানে এই 8 এর মানটা স্যার কত হয়ে যাবে? 8 এর মান 136, তাহলে 1 এর মান 136/8, তাহলে আমাকে বলেছে যে কত টাকার, তাহলে কত টাকার স্যার? 25 টাকার। মূলধনটা কত ছিল? 25, তাহলে 25 এর মানটা বের করব 425। এবার বেসিক ভাবে যদি স্যার আমরা করতে যাই তাহলে কিভাবে করব? ফর্মুলা কি জানি? I ইকুয়াল টু PTR/100। I ইকুয়াল অর্থাৎ সুদ সমান মূলধন PTR/100, তাই তো? মানে I কত বলেছে? সুদ হয়ে যাবে 136 সমান P বলেছে কত? P আমাদেরকে বার করতে বলেছে যে কত টাকার, অর্থাৎ মূলধন বার করতে বলেছে, গুণিত T সময়টা কত বলেছে? 4, আর সুদের হারটা কত? 8/100%। তাহলে দেখো 4 দ্বারা 4 25 100, 8 দ্বারা 17, তাহলে P সমান কত হয়ে যাবে? এখানে আর কি কিছু থাকলো? কিছু নেই, তার মানে কি বাকি রয়েছে? P, তার মানে P সমান কত হয়ে যাবে? কোনাকুনি গুণ করে দাও, 17 গুণিত 25 সমান হয়ে যাবে 425 টাকা। এভাবেও তোমরা করতে পারো, যেভাবে ইচ্ছে সেভাবে করো। যখন বড় ক্যালকুলেশন আসবে সেভাবে যদি ট্রিক্সটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ট্রিক্স ধরে কিন্তু খুব সহজে করতে পারবে। ওই ট্রিক্সে আরও আলাদা টাইপেরও সরল সুদের অঙ্কগুলো হয়ে যাবে। চলো কি বলছে? গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহার পরিমাণ শতকরা কত কমাতে হবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তার 25%। তোমাদের বাড়িতে তোমরা যে গ্যাসে রান্না করছো সেই গ্যাসের পরিমাণটা এখন কি হয়েছে? 25% বৃদ্ধি পেয়ে গিয়েছে, যেহেতু ভোট শেষ হয়ে গিয়েছে। 2024-এর তো ভোট শেষ, ভোটের আগে তো খুব কমেছিল, আবার বৃদ্ধি পেয়ে গেছে, কোনো লাভ নেই আমাদের। তাহলে দেখো, যদি তোমরা যে গ্যাসটা কিনছিলে তার দামটা এখন বৃদ্ধি পেয়ে যায়, তাহলে তুমি কি বলছো যে আমি যত টাকার গ্যাস আগে প্রতি মাসে ভরতাম এখনও আমি তত টাকারই গ্যাস ভরবো, অর্থাৎ গ্যাস কিনে নিয়ে আসবো। তাহলে তোমাকে ব্যবহারটা কত কমাতে হবে? ধরো তুমি আগে 10 টাকার গ্যাস পাচ্ছিলে, আচ্ছা 1000 টাকাতে তুমি একটা সিলিন্ডার পাচ্ছিলে, কিন্তু এখন সেই সিলিন্ডারের দাম হয়ে গেছে কত স্যার? 1200 টাকা। কিন্তু তুমি বলছো যে আমি 1000 টাকারই গ্যাস নিয়ে আসবো, তাহলে কি তুমি এই যে 1200 টাকা হয়ে গেছে তার মানে 200 টাকার তুমি গ্যাস কম পাবে। তাহলে সেটাই বলেছে যে 200 টাকাটা যে কম পাবে সেটা শতকরাই কত। আশা করি বোঝাতে পেরেছি। চলো প্রশ্নটা দেখো, 25% বৃদ্ধি পেয়েছে, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। 25% মানে কি স্যার? 25/100, কাটাকাটি করতে গেলে কত হয়ে যাবে? 1/4। তাহলে আগে যদি 4 টাকা ছিল গ্যাসের দাম, তাহলে এখন 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে গেছে? 5 টাকা। এটা ছিল আগে স্যার, আর এটা হয়ে গেছে এখন। তাহলে আগে গ্যাসের দাম ছিল 4 টাকা, 4 টাকাতে 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে গেছে? 5 টাকা। তাহলে তুমি বলছো এখন আমি 4 টাকারই গ্যাস ভরবো, তাহলে তোমাকে কত টাকার গ্যাস কমাতে হবে? 1 টাকার কম নিতে হবে, যেহেতু এখন 5 টাকা হয়ে গেছে। তার মানে 1 টাকার ব্যবহার কমাতে হবে কতর মধ্যে? এই 5-এর মধ্যে তোমাকে 1 টাকাটা কমাতে হবে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে উত্তর হয়ে যাবে স্যার আমাদের কত? 20%। সবসময় মনে রাখবে যে 1 টাকা কমাতে হচ্ছে কত টাকা থেকে? বৃদ্ধি পেয়ে যত টাকা হয়েছে সেখান থেকে তুমি 1 টাকার কম কিনবে। তাহলে 5 টাকা হয়ে গেছে এখন গ্যাসের দামটা, 5 টাকা থেকে তুমি 1 টাকার কম কিনবে। তাহলে 1 টাকার কম কিনছো কত থেকে? 5 টাকা থেকে। তাহলে 100-তে কত? ইন্টু 100% করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 20%। তাহলে গ্যাসের ব্যবহার কত কমাতে হবে স্যার? 20%। একেবারে সহজ প্রশ্ন, কিছুই নেই। আমি কি বলেছিলাম তোমাদেরকে এর আগের ক্লাসে? যে পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাত, অর্থাৎ শতকরা চ্যাপ্টার, অনুপাত সমানুপাত চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার এত গুরুত্বপূর্ণ স্যার, এত গুরুত্বপূর্ণ যে তোমাদের হোল সিলেবাসে, সম্পূর্ণ সিলেবাসে তোমাদের এই দুটো চ্যাপ্টার যদি তোমাদের শেখা থাকে ভালো করে, তাহলে তোমরা কিন্তু পুরো সিলেবাস করতে তোমাদের সহজ হয়ে যাবে।
বাকি চ্যাপ্টারের অঙ্কগুলো করতে একেবারে সহজ হয়ে যাবে, কারণ এই দুটো চ্যাপ্টারকে ফলো করে পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারবো। আর সেজন্য আমি তোমাদের এসএসসি জিডির যে কনসেপ্ট ক্লাসটা চালিয়েছিলাম, তোমরা প্লে লিস্টে যাবে, সেখানে পেয়ে যাবে শতকরা অর্থাৎ পার্সেন্টেজ এবং অনুপাত সমানুপাতের প্রথমেই ক্লাস রয়েছে। অনুপাত সমানুপাতে 8 থেকে 8টার মতো ক্লাস রয়েছে, পার্সেন্টেজের ক্লাস রয়েছে 5টা থেকে 8টার মতো। সেখান থেকে তোমরা যদি চাও যে কনসেপ্টটা ক্লিয়ার করতে, তাহলে সেখান থেকে স্যার তোমরা ক্লিয়ার করতে পারো। কিছুদিন আগে 3 মাস আগে আমি কমপ্লিট করেছি সেই কনসেপ্ট ক্লাসটা, আর এখন চলছে আমাদের এসএসসি জিডির প্র্যাকটিস সেট সন্ধ্যা 7:30-এ। তাদের পরীক্ষা চলে এসছে, তাদের প্র্যাকটিস সেটে অফ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। চলো পরের প্রশ্ন। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটি কত লম্বা? তাহলে দেখো, একটা খুঁটি আছে আমার, এটা ধরে নাও আমার একটা খুঁটি, ঠিক আছে। এবার এখান থেকে আছে আমার জল, আর এই যে এটুকু হচ্ছে আমার কাদার মধ্যে আছে। তাহলে কতটুকু বলছে যে 1/2 অংশ কাদাতে, তাহলে এখান থেকে এটুকু 1/2 অংশ আছে আমার কাদাতে, আর জলের উপরে আছে কত স্যার? 1/3 অংশ জলে। তাহলে বলছে উপরে আছে 25 মিটার, উপরে আছে কত? 25 মিটার। তাহলে বলছে যে খুঁটিটি কত লম্বা। এটা আমরা দুইভাবে করতে পারবো। বাচ্চাদের মতো কিভাবে করব, ছোটবেলায় কিভাবে করেছি, আমরা ধরে নিব যে পুরো খুঁটিটা কত স্যার? 1 অংশ পুরো খুঁটি, তার মধ্যে জল আর কাদাতে কত রয়েছে স্যার? 1/2 রয়েছে কাদাতে, প্লাস জলে রয়েছে 1/3। তাহলে মোট কত রয়েছে? 1/2 প্লাস 1/3, এটি রয়েছে জল আর কাদাতে। পুরো খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, জল আর কাদাতে আছে এটি। তাহলে এটুকুর মানটা কত হয়ে যাবে স্যার? পুরোটা থেকে আমরা এটুকুর মান বাদ দিয়ে দিব। তাহলে পুরোটা কি ধরেছি? 1 অংশ। তাহলে 1 অংশ থেকে এই দুটোর যোগফলটা বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস করে দাও এই দুটোর যোগফল। তাহলে কত হয়ে যাবে? 1 বিয়োগ 3 আর 2 এর লসাগু হয়ে যাবে 6। তাহলে 3, 2 দ্বারা ভাগ করব 3, তাহলে 3 1 3, প্লাস 3 দ্বারা ভাগ করব 2, 2 দ্বারা 1 কে গুণ করব, তাহলে 2। তাহলে কত হয়ে যাবে? 1 থেকে বিয়োগ করে দেব, 3 2 এ 5, 5/6। তাহলে কত হয়ে যাবে? 6 কে 6, 6 থেকে 5 বাদ 1, 1/6। তাহলে পেয়ে গেলাম যে কাদা এবং জলের উপরে আছে কত? 1/6 অংশ। আর এইটুকুর মানটাই বলে দিয়েছে 1/6 অংশের মান, অর্থাৎ আমরা পেলাম যে 1/6 এটুকু আমাদের উপরে আছে, আর এটুকুর মান বলে দিয়েছে 25। তার মানে এটুকুর মান যদি 25 হয়, তাহলে 1 অংশের মান কত হয়ে যাবে? 25/1/6, যার জন্য 25টা কি হয়ে যাবে? উপরে থাকবে। এই 6টা উল্টে উপরে চলে যাবে গুণ হয়ে, তাহলে 6টা উপরে গেল, 5 6 30 0, হাতে থাকলো 3, 6 দিয়ে 12 আর 3 15, 150 মিটার হয়ে যাবে আমাদের কি উত্তর। এক তো তোমরা এইভাবে বেসিকভাবে করতে পারো যে মোট খুঁটি সমান 1 অংশ, তার মধ্যে জল আর কাদাতে রয়েছে এত, তাহলে তাদের যোগফলটা 1 অংশ থেকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো এটুকুর মান। আর এটুকুর মান বলেছে আমার 25 মিটার, তাহলে এটুকুর মান যদি আমার 25 হয়, তাহলে পুরো খুঁটিটা কত ছিল? 1 অংশ। তাহলে 1 অংশের মান কত হয়ে যাবে স্যার? এত মিটার। চলো আর একরকম ভাবে আমরা করতে পারি, যেটা হচ্ছে দেখো 1/2 কোথায় আছে? কাদাতে, প্লাস 1/3 আছে আমার জলে। তাহলে কাদা আর জলে মোট কত অংশ আছে স্যার? লসাগু করব 6, আর উপরে করব কত? 3 যোগ 2 সমান কত হয়ে যাবে? 5/6। 6 ভাগের 5 ভাগ আছে আমার কাদা এবং জলে, এটুকু পুরোটা, এটুকু। 6 ভাগের মধ্যে 1 ভাগ আছে কোথায় স্যার আমার? 6 ভাগের মধ্যে 5 ভাগ, 6 ভাগের মধ্যে 5 ভাগ আছে জল এবং কাদায়। তাহলে যেটা বেঁচে যাচ্ছে সেটা কি? উপরে আছে। তাহলে 6 ভাগের মধ্যে যদি 5 ভাগ জল আর কাদাতে থাকে, তাহলে 6 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে কত পাবো? 1। তাহলে 1 ভাগ কোথায় আছে? জল এবং কাদার উপরে, এটুকু। তার মানে এই 1 ভাগের মানটা কত বলে দিয়েছে আমাকে? 25। তাহলে আমাকে বলেছে যে খুঁটির দৈর্ঘ্য কত? তাহলে খুঁটির দৈর্ঘ্য কত স্যার? 6। 6 এর মানটা কত হয়ে যাবে? 25 গুণিত 6 সমান হয়ে যাবে 150। এভাবেও আমরা কিন্তু করতে পারবো। 6 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে জল আর কাদাতে, তাহলে বাকি যেটা আছে কত? 6 থেকে 5 বাদ দিব 1। 1 ভাগ আছে কত? জলের উপরে, আর জলের উপরে কত রয়েছে? 25 মিটার। তার মানে 1 এর মান যদি 25 হয়, তাহলে পুরো খুঁটির দৈর্ঘ্য এখানে কত? 6 ইউনিট। তার মানে 6 ইউনিটের মানটা কত হয়ে যাবে? 25 গুণিত 6 সমান 150 মিটার। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলেছে। 7005, খুব সুন্দর প্রশ্ন। 7005 দ্বারা গঠিত ও ক্ষুদ্রতম, আচ্ছা, গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যার দুটির পার্থক্য কত? অর্থাৎ এই 4টা অঙ্ক দ্বারা আমাকে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, এবং তাদের অন্তরফল অর্থাৎ বিয়োগ ফলটা কত হবে বের করতে হবে। তাহলে দেখো এই 4টা অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটা কি হবে স্যার? সবচেয়ে বড়
এই 4টার মধ্যে সবচেয়ে বড় কি আছে 7, তাহলে 7টাকে বসাও। 7-এর পরে তারপরে কি আছে 5, 5টাকে বসাও। তারপরে কি আছে 0 0, তার মানে এটা হয়ে গেল আমাদের বৃহত্তম। অর্থাৎ বড়গুলো আগে বসাবো, তারপর বড় পরে তারপরে যেটা থাকবে এভাবে বসে বসে 4টাকে বসাবো, পেয়ে গেলাম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই 4টা অঙ্ক দ্বারা। এবার ক্ষুদ্রতমটা স্যার কি হয়ে যাবে, দেখো 0 0 5 7 যদি আমরা নিই তাহলে দেখো কোনো সংখ্যার আগে 0 থাকা না থাকা সমান, তার মানে সংখ্যাটা কত হয়ে গেল 2 অঙ্কের। তবে 0 কখনোই আমরা আগে নিতে পারবো না, 0-র আগে আমাকে কোনো সংখ্যা অঙ্ক নিতে হবে, তবে 0 আগে আসবে না। তাহলে দেখো 0 ছাড়া সবচেয়ে ছোট কে, ক্ষুদ্রতম নিব মানে কি সবচেয়ে ছোটটা দেখবো, সবচেয়ে ছোট কে 5, আর 5-এর পরে তারপরে ছোট কে আছে 0। এবার 5-এর পরে আমরা 0 নিতে পারবো, আগে নিতে পারবো না, একটা অঙ্কের পরে নিতে হবে। তাহলে 5-এর পরে 0 0 নিলাম, তারপরে কি আছে বড় 7, তারপরে 7কে নিলাম, তাহলে হয়ে গেল 5-এর 7 হয়ে গেল আমার ক্ষুদ্রতম সংখ্যা। এবার এ দুটোর বিয়োগফল চেয়েছে আমাকে কত, তাহলে বাদ দিয়ে দাও। এই দুটো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল কত, তাহলে বাদ দিয়ে দাও। 5 0 0 7 বাদ দিলে কত হবে 3, 1 বাদ 9, আর 5 থেকে 1 বাদ হয়ে গেল 4, 7 থেকে 2 2493, 2493 হয়ে যাবে আমাদের কি স্যার অ্যান্সার, 2493 হয়ে যাবে অ্যান্সার। এখান থেকে আজকে আমাদের প্র্যাকটিস সেটের প্রত্যেকটা অঙ্ক হচ্ছে শেষ। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং আমি প্রত্যেকটা প্রশ্ন একেবারে ডিটেলসে এক্সপ্লেন করেছি তোমাদের কাছে, জিরো লেভেল থেকে। যারা একেবারে জিরো আছো তারাও বুঝতে পেরেছো, তোমরা যারা জিরো আছো এর আগে কোনোদিন অঙ্ক খুলেও দেখোনি, অ্যাটলিস্ট এখন থেকে শুরু করেছো, এই প্র্যাকটিস সেটটা তোমরা যাও প্রথম থেকে শুরু করো, 1 নম্বর থেকে শুরু করো। যতদিন পরীক্ষা চলবে তোমাদের না হয়নি, যতদিন পরীক্ষা হয়নি ততদিন প্র্যাকটিস সেটটা করাবো, ততদিন তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো আমার সঙ্গে। তোমাদের মধ্যে থেকে অঙ্কের ভয়টা আমি দূর করে দেব, এবং পরীক্ষা হলে ম্যাক্সিমাম নম্বর তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন করে আসতে পারবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে হুবাহু প্যাটার্ন আসবে। আর সবসময় মনে রাখবে যে কোনো জায়গাতে হুবাহু 100% কমন আসবে এই থাম্বনেল দেখে যাবে না স্যার। কেন, আমি যদি লাগাই সেই থাম্বনেলটা তাহলে আমার কাছেও স্যার তুমি আসবে না, কারণ আমি বলে দিচ্ছি গণিতে কেউ 100% কমন দিতে পারবে না। কমন আসবে তোমার প্যাটার্ন, অঙ্কের প্যাটার্ন, হুবাহু কমন কোনো দিন আসবে না, কমন আসবে তোমার প্যাটার্ন, সেম প্যাটার্ন। ধরো একটা অঙ্ক এটাই ছিল ধরো, বা স্রোতের অঙ্কগুলোই বললাম, স্রোতের অঙ্কতে কি করে দিল, সংখ্যাগুলো চেঞ্জ করে দিল, এটাকে বলবো আমরা প্যাটার্ন। অর্থাৎ ধাঁচটা এক থাকবে, সংখ্যা চেঞ্জ থাকবে, টাইপগুলো চেঞ্জ থাকতে পারে। আমি যে টাইপের করলাম অন্য টাইপের আসলো, সেজন্য প্রত্যেকটা টাইপও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্য অঙ্কে কোনোদিন 100% হুবাহু কমন হয় না স্যার, কমন হয় প্যাটার্ন। যে প্যাটার্নগুলো আমি করাচ্ছি সেম টু সেম সেই প্যাটার্নগুলো স্যার, সেই প্যাটার্ন এবং সেই টাইপ থেকেই তোমরা পরীক্ষা হলে প্রশ্ন দেখতে পাবে। সেই জন্য বলছি প্রত্যেকটা টাইপ স্যার তোমরা একেবারে খুব সুন্দরভাবে আমার সঙ্গে প্র্যাকটিস করে যাও, পরীক্ষা হলে অবশ্যই তোমরা 100% নিজে দিয়ে আসতে পারবে। আর তোমাদের যদি কোনো টপিকে যদি প্রবলেম থাকে, অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা আমাকে সেই টপিকটা লিখো কমেন্টে, স্যার এই টপিকগুলো আমাদেরকে পার্সোনালভাবে করাতে গেলে খুব ভালো হয়, তাহলে আমি সেই টপিকগুলোতে, যেমন আমি বললাম নৌকা এবং স্রোতের একটা আলাদা ক্লাস নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা আমি ডিসকাশন করব টাইপগুলো। একই রকমভাবে ট্রেন সংক্রান্ত 5 থেকে 6টা কেস আছে, সেই কেসগুলো আমি তোমাদের সঙ্গে একটা নির্দিষ্ট ক্লাস নিয়ে ডিসকাস করব, কারণ এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো থেকে তোমরা একটা একটা করে প্রশ্ন কিন্তু দেখতেই পাবে। আর এখানে অনেকগুলো টাইপ লুকিয়ে আছে, আমরা যদি টাইপ ওয়াইজ জিনিসগুলোকে বুঝতে শিখে যাই তাহলে আমরা প্রশ্নগুলোকে ধরতে পারবো এবং করে আসতে পারবো। প্রশ্ন যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ আমরা অঙ্ক করে আসতে পারবো না স্যার। সেই জন্য আমরা প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমরা কমপ্লিট করব। আমি যেটা এসএসসি জিডিতেও টাইপ ওয়াইজ প্রত্যেকটা কনসেপ্ট ক্লাস করিয়ে রেখেছি তাদেরকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন চ্যাপ্টারগুলো তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, কারণ ক্লাসগুলো স্যার তোমাদের জন্যই, যেন তোমরা পরীক্ষা হলে বেটার করে আসতে পারো, সেই জন্যই তোমরা লিখো। সেই টপিকের উপরে আমি কিন্তু তোমাদের সঙ্গে স্পেশাল ক্লাস নিয়ে ডিসকাস করব। আশা করি তোমরা তোমাদের অসুবিধাগুলো শেয়ার করবে। আর আরেকটা কথা বলে দিই, তোমাদের এবং আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত। সেই জন্য প্রত্যেকে ক্লাস শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, এনিথিং, কোনো কিছু, সে পড়াশোনা বিষয়ের হোক বা অন্য কিছু হোক, তোমরা অবশ্যই প্রশ্ন করবে আমাকে কমেন্টে, আমি পরের ক্লাসে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।